ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক ওয়েব পেজে টেবিল প্রদর্শন। ওয়েব পেজে টেবিল প্রদর্শন করার জন্য আমাদের কতগুলো ট্যাগ মনে রাখতে হবে এবং এই ট্যাগের মাধ্যমে আমরা ওয়েব পেজে কিভাবে টেবিলের সেল বা টেবিলের রো বা একটা টেবিলের উইডথ বা হাইট বা টেবিলের রো স্প্যান, কল স্প্যান অথবা টেবিলের বর্ডার, সেল স্পেসিং সবগুলা ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে শিখবো। তো প্রথমে আসি, টেবিল বলতে আমরা কি বুঝি? টেবিল বলতে বুঝি যে একটা তোমার বক্স আকার থাকবে এবং এই বক্সের ভিতরে তোমার সেল থাকবে। সেল বলতে কলাম বা রো যেটা আছে সেটাকে আমরা কিভাবে সেলে কনভার্ট করি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যদি বলি যে এই টেবিলের প্রথম যে বক্সটা আছে, বর্তমানে এটাকে একটা টেবিলের কোনো শেপ বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি এটাকে টেবিলের কনভার্ট করব তখন আমাদের সেলটা বুঝতে পারবো। তো আমরা এখন যদি বলি টেবিলের ভিতরে আমি 4টা সেল তৈরি করলাম, সেখানে দেখো 4টা সেল আছে। এই 4টা সেল বলতে 4টা বক্স আছে। এখানে সেল নাম্বার 1, দিস ইজ সেল নাম্বার 1, সেল নাম্বার 2, সেল নাম্বার 3 এন্ড সেল নাম্বার 4। সেল বলতে বুঝতে পারছো, সেল মানে হচ্ছে কামরা বোঝায়, তাই না? যেমন অনেক সময় আমরা শুনি যে যারা হচ্ছে জেলে থাকে, যারা কয়েদি, আমরা বলি প্রিজন সেল, তাই না? তো যেখানে আসলে অপরাধীরা যে কামরায় থাকে। অথবা এটা বলতে পারো যে সেল বলতে যেমন অনেকে হয়তো বা কবুতরের ছোট ছোট ঘরগুলো দেখছো, যে কবুতরের যে বড় ঘরের ভিতরে ছোট ছোট খোপ থাকে, যেখানে তোমার এক জোড়া কবুতর থাকে, সেটাও কিন্তু একটা সেল। তাহলে আমাদের টেবিলের ক্ষেত্রে সেলটা হচ্ছে প্রত্যেকটা বক্স যেখানে আমরা কোনো ডেটাটাকে ইনপুট দিই বা ইনসার্ট করি। এখন প্রশ্ন হচ্ছে যে এই টেবিলের কলাম এবং রোটা একটু আমরা দেখে আসি। টেবিলের রো হচ্ছে আমাদের 2টা এবং কলাম এখানে 2টা। এখানে কলামের জন্য আমরা উপর থেকে ভার্টিক্যাল লাইন দিয়েছি, এটা হলো কলাম টেবিলের, যে কলাম নাম্বার 1 and column number 2. This row number 1, row 1 and row number 2. So column 1, column 2, row 1, row 2, এই যে 2টা কলাম 2টা রো, আমরা যখন টেবিলটা ওয়েব পেজে প্রদর্শন করব তখন একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের টেবিলটা সবসময় ওয়েব পেজে প্রদর্শন করে তোমার হচ্ছে রো ওয়াইজ। আমাদের টেবিল কিন্তু কখনোই কলাম ওয়াইজ ওয়েব পেজে প্রদর্শন করে না। মনে রাখবা, আমাদের টেবিলটা সবসময় ওয়েব পেজে তোমার প্রদর্শন করবে রো ওয়াইজ। সো আমরা কেন রো ওয়াইজ প্রদর্শন করব? কারণ আমাদের টেবিলের প্রদর্শনের জন্য সাধারণত যে ট্যাগগুলা ব্যবহার করা হয় সেখানে তোমার সবসময় টিআর বা টেবিল রো এর উপরে যে ট্যাগটি আছে সেই ট্যাগ দিয়েই কাজটি করা হয়, কিন্তু টেবিল কলাম নামে কোনো ট্যাগ নাই। তা এই জন্য আমরা রো ওয়াইজ কাজগুলো করব। এখন এই টেবিলের ভিতরে আমরা কয়েকটা প্যারামিটার দেখবো। যে টেবিলের ভিতরে কয়েকটা প্যারামিটার বলতে বোঝানো হচ্ছে যে ওয়েব পেজে যখন আমরা টেবিলটা দেখাবো তখন আমাদের সেলটা কিভাবে দেখাইতে হবে বা বক্স গুলা কিভাবে দেখাইতে হবে, বা সেলের মধ্যে তুমি ডেটা গুলো যখন লিখবা, মনে করো প্রথম নাম্বার সেলে ডেটা আছে, ধরো নাও সেল নাম্বার 1 এ তুমি এখানে লিখছো এ, তাহলে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? এটা কি টেবিলের বাম সাইডে আছে না টেবিলের ডান সাইডে আছে অথবা টেবিলের সেন্টারে আছে, ওই সেলের সেন্টারে আছে কিনা, এই সবগুলাই কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। সো আমরা প্রথমে দেখে আসি যে টেবিলের ভিতরে যখন কোনো তোমার বর্ডার তৈরি হয় তখন আমাদের কিভাবে এই টেবিলটা ওয়েব পেজে শো করে। ওয়েব পেজে মূলত তোমার সেলটা ডাইমেনশনটা হয় এভাবে যে এটা মনে করে একটা সেল, তারপরে তোমার এ একটা সেল, পাশাপাশি আমি 4টা সেল তৈরি করি। এরপরে তোমার যেটা খুব বেশি ভালো হয় না, আমি আবার ড্রয়িং করছি। Cell number 2, cell number 3, cell number 4. Okay. তো আমরা এখানে যে সেলগুলো তৈরি করছি, এই সেলের ভিতরে দেখো একটা গ্যাপ
আছে, তুমি গ্যাপগুলোকে বলবা সেল স্পেসিং। হ্যাঁ, তো আমি এখানে গ্যাপ যদি আগে তৈরি না করি সেক্ষেত্রে কোনটা আমাদের এখানে কোনো সেল স্পেস দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখন দেখো টেবিলে 4টা বক্স আছে, 4টা সেল আছে। 4টা সেলের ভিতরে আমরা সেলের ভিতরে যতগুলা তোমার এলিমেন্টস লিখবো বা ডেটা লিখবো সেটাকে বলা হবে টেবিল ডেটা। আর এর পাশে যে বাউন্ডারিটা আছে এটাকে বলা হয় টেবিল বর্ডার। এটা আমি একটা বাউন্ডারি ওয়াল দিচ্ছি, এটাকে বলা হবে টেবিল বর্ডার। প্রশ্ন হচ্ছে স্যার টেবিল বর্ডার কি দিতেই হবে? টেবিল বর্ডার হ্যাঁ দিতেই হবে। টেবিল বর্ডার না দিলে তোমার টেবিলের যে এক্সাক্ট শেপ সেটা তুমি সহজে দেখতে পাবে না। ওকে, সেখানে আমি কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছি, লিখে নাও। সেটা হচ্ছে যে টেবিলের ভিতরে কয়েকটা বিষয় আমাদের জানতে হবে। এটা হলো টেবিল বর্ডার, টেবিল বর্ডার। যদি তোমার এখানে বর্ডারের পিক্সেল হয় 1 তখন হবে টেবিল বর্ডার ইকুয়ালস টু 1। যদি এখানে তুমি বর্ডারটা ডাবল করে দাও, যদি এই বর্ডারের উপরে আরেকটা বর্ডার দিয়ে দাও সেটা হবে টেবিল বর্ডার 2, মানে তখন পিক্সেলটা গাঢ় হয়ে যাবে, অর্থাৎ এই দাগটা আরো মোটা হয়ে যাবে। মনে করো তুমি এর উপরে আরেকটা বর্ডার দিয়েছো, তখন এটা একটু দেখতে মোটা লাগবে, তখন হবে টেবিল বর্ডার 2। আর এই টেবিল বর্ডার হচ্ছে তোমার প্রত্যেকটা সেলের উপরে যে বক্স তোমার যে লাইনটা আছে সেই লাইনের কতটুকু পিক্সেল বা ঘনত্ব সেটাকে বলা হবে টেবিলের বর্ডার। এখন আসি যে টেবিলের সেল কোনটা। এখানে দেখো, এখানে আমি যদি লিখি হচ্ছে তোমার এ বি সি ডি, তখন আমাদের প্রথম যেটা আছে এ, এটাকে বলা হবে টেবিলের সেল এবং টেবিলের ডেটা। এখানে আমাদের টেবিলের সেলের জন্য আমরা লিখবো হচ্ছে তোমার টিডি টেবিল ডেটা, এটাকে বোঝা যাবে টেবিল ডেটা অথবা টেবিল সেল। ওকে, তো যেটা বলছিলাম যে টেবিলের ক্ষেত্রে আমাদের টেবিল বর্ডারটা কি, টেবিলের বাউন্ডারি। তো আমাদের টেবিলের জন্য প্রথম লিখতে হবে টেবিল ট্যাগ, TABLE। টেবিলের জন্য অবশ্যই আমাদের টেবিল ট্যাগ লিখতে হবে, মানে টেবিলের ট্যাগ নেমটা হচ্ছে টেবিল। এরপরে দেখো যে টেবিলের আরো একটা ট্যাগ নেম আছে, যেমন তোমার TD মানে হলো টেবিল ডেটা, টেবিল ডেটা অথবা টেবিল সেল। আমরা যখন এটাকে রিপ্রেজেন্ট করব তখন আমরা TD ট্যাগ ব্যবহার করব, মানে এর ভিতরে মানে তোমার প্রথম সেলটা যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন অবশ্যই আমাদের TD ট্যাগ ব্যবহার করতে হবে। এরপরে আছে TR। TR বলতে বোঝানো হচ্ছে টেবিলের রো। TR লিখানো টেবিল রো, টেবিলের যতগুলো রো থাকবে সবগুলোর জন্য তোমাকে লিখতে হবে TR। এখানে রো আছে 2টা, তখন আমাদের লিখতে হবে টেবিল রো TR। আর যদি তোমার টেবিলের কোনো হেড সেকশন তৈরি করো, হেড সেকশন বলতে ধরো না তুমি এমন একটা টেবিল তৈরি করলাম, এখানে টেবিলের প্রথম অংশটাকে তোমার লিখতে হবে টেবিলের হেডার। এখানে তুমি লিখলাম মনে করো হচ্ছে সেকশন, এটা বড় করে লিখলা সেকশন। লেখার পরে তুমি এখানে লিখলা সেকশন এ, সেকশন বি। তাহলে এখানে সেকশনটা হচ্ছে এই টেবিলের হেডার, তখন আমরা হেডার লেখার জন্য লিখবো TH। TH মানে বোঝাবে টেবিল হেড। সো লিখে নাও TH ইজ ইকুয়ালস টু টেবিল হেড। এবং টেবিলের প্রত্যেকটা ট্যাগই তোমার হচ্ছে কন্টেইনার ট্যাগ, মানে এটার ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। তাহলে এখানে TD টেবিল ডেটা, এটা ওপেনিং আছে ক্লোজিং আছে। টেবিলের ওপেনিং আছে ক্লোজিং আছে। TR টেবিল রো ওপেনিং ক্লোজিং। TH টেবিল হেড, এটারও ওপেনিং থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে। টেবিলের ক্ষেত্রে এখন আমরা যেগুলো লিখেছি সবগুলো ট্যাগ নেম। এর বাইরে এখন আমাদের শিখতে হবে এর অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউটটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টেবিলের ক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট কিভাবে লিখবো, রাইট? টেবিলের ক্ষেত্রে অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের একটা টেবিলের যত ধরনের বৈশিষ্ট্য আছে এই সবগুলোই আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে দেখাতে পারি। তো বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে যে তোমার সেলের ডাইমেনশন কতটুকু, যেমন সেল উইডথ বা সেল হাইট কতটুকু, তারপরে তোমার
বর্ডার কতটুকু। তো টেবিলের ক্ষেত্রে আমরা যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টেবিলের বর্ডার। তো বর্ডার একটা অ্যাট্রিবিউট। আর আরেকটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ, এখানে দেখো একটা স্পেস আছে, আমি যে হোয়াইট কালার দিয়ে বোঝাচ্ছি এটা একটা গ্যাপ, সেই গ্যাপটাকে বলা হয় সেল স্পেস। অর্থাৎ দুইটা সেলের ভিতরে যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হবে সেল স্পেস। যেমন এখানে একটা গ্যাপ আছে, তাহলে আমরা গ্যাপটাকে বলবো কি সেল স্পেস। যখন তোমার সেল স্পেসিং এর মান 0 হবে তখন তোমার যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে কোনো গ্যাপ থাকবে না। যেমন আমাদের বাম সাইডে যে টেবিলটা আছে এখানে দেখো কোনো সেলের ভিতরে গ্যাপ নাই, অর্থাৎ সেল স্পেসিং হলো 0 পিক্সেল, এখানে কোনো গ্যাপ নাই। যখন তুমি দুইটা সেলের ভিতরে কোনো গ্যাপ দিবা না তখন তোমাকে লিখতে হবে সেল স্পেসিং 0। আর আরেকটা হচ্ছে সেল প্যাডিং। তাহলে আমাদের একটা অ্যাট্রিবিউটের নাম বর্ডার, একটা নাম সেল স্পেসিং। আমি সবগুলোই প্র্যাকটিক্যালি লিখে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা হলো সেল প্যাডিং। তো সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। সেল প্যাডিংটা হচ্ছে যে তোমার একটা সেলের ভিতরে যে তোমার টেক্সট আছে, এই টেক্সট হচ্ছে তোমার সেলের ঠিক বর্ডার থেকে কতটুকু ডিস্টেন্সে আছে। যেমন আমি যদি একটা সেলের ভিতরে মনে করো এখানে লিখলাম ডি, তাহলে এই ডি লেখাটি তোমার সেলের ঠিক বর্ডার থেকে যতটুকু ডিস্টেন্সে আছে এই ডিস্টেন্সকে বলা হয় সেল প্যাডিং। তুমি যদি সেল প্যাডিং বাড়িয়ে দাও তখন তোমার এই বর্ডার থেকে তোমার টেক্সটের ডিস্টেন্সটা বেড়ে যাবে, অর্থাৎ সেলের মূলত ডাইমেনশনটা অনেক বেশি হয়ে যাবে। তো সেল প্যাডিং এর কাজ হচ্ছে সাধারণত সেলটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যেন টেক্সটটা বা অক্ষরটা তোমার বর্ডার থেকে যে একটু নির্দিষ্ট ডিস্টেন্সে চলে আসে, এটাকে বলা হবে সেল প্যাডিং। এরপরে আছে তোমার টেবিলের ক্ষেত্রে উইডথ, অর্থাৎ টেবিলটা কত প্রশস্ত হবে, আর টেবিলের ক্ষেত্রে হাইটটা কত প্রশস্ত হবে। উইথ হাইট হচ্ছে তার সেলের অ্যাট্রিবিউট। আর আরেকটা হচ্ছে তোমার ডেটাগুলা কিভাবে অ্যালাইন করবে। সো অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট কার জন্য, টেবিলের জন্য। তো অ্যালাইন হতে পারে তোমার লেফট হতে পারে। যেমন তুমি যদি একটা বড় সেল তৈরি করো, মনে করো একটা বড় সেল তৈরি করলাম, এই বড় সেলের মধ্যে যদি লেখাটা এখানে থাকে তাহলে অ্যালাইন লেফট। আবার যদি মনে করো লেখাটা সেন্টারে থাকে তাহলে অ্যালাইন সেন্টার। আবার যদি লেখাটা থাকে ডান সাইডে তাহলে হবে অ্যালাইন রাইট। অর্থাৎ একটা সেলের ভিতরে লেখাটা কোন দিকে আছে তার যে অ্যালাইনমেন্ট তাকে বলা হবে অ্যালাইন লেফট, রাইট এবং অ্যালাইন সেন্টার। সো আমরা অ্যালাইন করলাম, লেফটে আছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন হচ্ছে তোমার রাইট। আর যদি সেলটি তোমার ভার্টিক্যাল ভাবে ডাইমেনশন থাকে, মনে করো তোমার টেবিলটা তুমি তৈরি করতে এভাবে, টেবিলের ডাইমেনশনটা আমাদের আবার অনেক সময় ভার্টিক্যাল হতে পারে। যেমন এই টেবিলের ক্ষেত্রে মনে করো তুমি ডান সাইডের দিকে তুমি লিখলা হচ্ছে তোমার অ্যালাইনমেন্ট করে দিচ্ছে এই সাইডে, মনে করো তোমার এখানে লেখা আছে এভাবে টেবিলটা তৈরি করা আছে। তা আমরা বাম সাইডের টেবিল থেকে ডান সাইডের টেবিলের অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট। আমি যদি বাম সাইডের টেবিলের জন্য হরাইজন্টাল ভাবে যেটা লিখেছিলাম সেখানে আমি অ্যালাইনমেন্ট করেছিলাম লেফটে, অ্যালাইনমেন্ট করেছিলাম তোমার সেন্টারে এবং অ্যালাইন করেছিলাম রাইটে। সিমিলারলি যখন তুমি এই লেখাটাই তুমি সেকেন্ড টেবিলের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবা তখন তোমার লিখতে হবে এ, এটা হলো তোমার ভি অ্যালাইন, এটাকে বলা হবে ভি অ্যালাইন, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইন। ভি অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো ভি অ্যালাইনটা হবে টপ, তারপরে তোমার যদি সেন্টারে হয় ভি অ্যালাইন হবে মিডল, আর যদি বটমে হয় তখন হবে ভি অ্যালাইন বটম। তাহলে এই যে টপ, মিডল এবং বটম এই তিনটা হচ্ছে তোমার ভ্যালু, আর ভি অ্যালাইনটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে মনে রাখো যে আমরা টেবিলের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউট গুলোর নামগুলো বলেছি সেই অ্যাট্রিবিউট গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাট্রিবিউট সঠিকভাবে বুঝতে না পারলে বা সঠিকভাবে অ্যাপ্লাই করা না জানতে পারলে আমাদের টেবিলটা সঠিকভাবে ওয়েব পেজে রিপ্রেজেন্ট করবে না।
তাহলে আমরা যে কথাগুলো বললাম, আমি যে ট্যাগগুলো লিখলাম, এই ট্যাগগুলো এখন আমি বাস্তবভাবে কিভাবে একটা টেবিলে প্রয়োগ করতে পারি। আমরা যখন নোটপ্যাডে কোনো কমান্ড লিখবো তখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের টেবিলের ট্যাগগুলা যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা একটু ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তো আমি খুব সিম্পল একটা টেবিল তৈরি করে দেখাচ্ছি। আমার প্রথম যে টেবিলটা আমি ওয়েব পেজে শো করবো সেটা হচ্ছে, আমার টেবিলটা হবে এমন, এই টেবিলের টোটাল রো হবে তোমার 2টা আর কলাম হবে 2টা। টেবিলটা হবে ঠিক এমন, এবং টেবিলের ভিতরে আমি এখানে শো করব তোমার হচ্ছে, এখানে একটা টেক্সট আমি শো করব। এখানে আমি লিখলাম, মনে করো হচ্ছে এ বি, এখানে লিখলাম হচ্ছে তোমার সি আর ডি। এই 4টা টেক্সট আমি শো করবো, একটা সিম্পল টেবিল ডিজাইন করব। তাহলে আমাদের টেবিলের ট্যাগ কেমন লিখতে হবে? আমাদের এই টেবিলের জন্য আমাদের ট্যাগ লিখতে হবে কিভাবে দেখো। যখন তুমি টেবিলের ট্যাগ লিখবা তখন তোমার ওপেনিং আর ক্লোজিংটা ঠিকভাবে তৈরি করতে হবে। সো আমরা সরাসরি আমরা ট্যাগে চলে যাচ্ছি। সো আমরা নোটপ্যাড ট্যাগ ওপেন করে নিব। আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে নিচ্ছি। তোমাদের দেখতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। তো আমি ফন্টটা কেটে দিচ্ছি। আমাদের নতুন নিউ ওয়ান লেখা আছে। এখন ফাইল যাচ্ছি, সেভ অ্যাজ। সেভ অ্যাজে যাওয়ার পরে তোমাদের নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে আমি টেবিল নামে সেভ করব। সো তোমাদের ফোল্ডারের নাম ছিল ব্যাচ 6। আচ্ছা, এখানে আমরা সেভ করলাম table.html। সো টেবল হচ্ছে তার মানে ফাইল নেম, আর .html টা হচ্ছে ফাইল টাইপ অথবা ফাইলের এক্সটেনশন নেম। তারপর আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখো ডান সাইডে কর্নারে, বাম সাইডের কর্নারে লেখা আছে table.html। এরপর থেকে আমরা কোড লেখা শুরু করি। তো প্রথমে আমাদের কোড লিখতে হবে, HTML থেকে শুরু করতে হবে, HTML। তারপরে আমরা শুরু করলাম হেড অ্যাজ ইউজুয়াল, তারপর লিখব টাইটেল। টাইটেলের মধ্যে লিখো মাই টাইটেল বানানটা ঠিক করে নাও। টাইটেল, এখানে লিখলাম মাই ফার্স্ট টেবল in web page, my first web page slash title, that's title। এরপরে হচ্ছে তুমি হেডটা ক্লোজ করে দাও, স্ল্যাশ হেড। তারপরে বডি ট্যাগ শুরু করো। বডি শুরু করার পরে তোমার শুরু করতে হবে টেবল ট্যাগ, টেবল। এরপরে টেবলের বর্ডার দিতে হবে, টেবল বর্ডার ইজ ইকুয়ালস টু তোমার 1। আমরা এখানে বর্ডার বলতে কি বোঝাচ্ছি দেখো। আমাদের বর্ডার বলতে এখানে বোঝানো হচ্ছে যে টেবলের ক্ষেত্রে, আমি এটাকে একটু মিনিমাইজ করে দিই কর্নার থেকে, বা এই কর্নার থেকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখো, এটাকে মিনিমাইজ করে দিই। আমি 2টা উইন্ডো একসাথে রান করি পাশাপাশি, দেখতে সুবিধা হবে। তো টেবিলের বর্ডারটা কোনটা বোঝাচ্ছে? টেবিল বর্ডারটা হচ্ছে এই যে বাউন্ডারি ওয়াল যেটা আছে। টেবিলের বাউন্ডারি ওয়াল বলতে যেটা বোঝানো হচ্ছে এই যে বাউন্ডারিটা, এটা হচ্ছে টেবিলের বর্ডার। ঠিক আছে? তাহলে এই যে বর্ডার যেটা আছে, এই বর্ডারটা মূলত হচ্ছে তোমার এই বর্ডার। তুমি দেখতে পাচ্ছ 2টা উইন্ডো পাশাপাশি? জি স্যার। ওকে। তো আমরা বর্ডার যেটা দেখলাম টেবিলের বাউন্ডারি ওয়ালটা। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের, প্রথমে আমরা এই টেবিল বর্ডার দিয়ে কাজ করি, করে আমি ডান সাইডে যেটা আছে তোমার এই টেবিলটা শো করি আগে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা টেবিলের রো শুরু করব, টিআর। টেবিল রো যেটা আছে, যেটা আমি ঠিক বাম সাইডে দেখো লিখে দাও, এটা টিআর দিয়ে শুরু করতে হবে, টেবিল রো। এটা শুরু করার পরে আমাদের প্রথম সেলটা আছে এ, তো আমরা এটাকে শো করব। তো আমাদের প্রথম রো এর মধ্যে কি আছে? প্রথম রো এর মধ্যে আছে একটা সেল, তো তার জন্য টিডি মানে হলো টেবিল ডেটা অথবা টেবিলের সেল। তো টেবিলের সেলের মধ্যে কি আছে? এ লেখা আছে, তাহলে আমরা লিখবো এ, তারপর লিখবো স্ল্যাশ টিডি। তাহলে আমাদের 1 নাম্বার সেলের কাজ শেষ। তাহলে আমরা টেবিল রো শুরু করলাম, করার পরে আমরা দেখলাম যে তোমার টিডি যেটা আছে
টিডি টেবল ডেটা। এখন আমরা টেবল ডেটা আকারে শো করলাম এ কে, তাহলে এটা হচ্ছে টেবল ডেটা, রাইট? আর এটা হচ্ছে একটা রো। তো আমরা এখন টেবল ডেটায় শুরু লেখার পরে আমাদের 1 নাম্বার ডকুমেন্ট বা 1 নাম্বার সেলের কাজ শেষ। এখন আমাদের সেল নাম্বার এখন 2 যেটি আছে, সেকেন্ড সেলের কাজ করতে হবে। তো সেকেন্ড সেলের জন্য আমাদের লিখতে হবে টিডি বি, লিখতে হবে টেবল ডেটা টিডি, তারপর লিখতে হবে তোমার বি, তারপর এখানে লিখলাম স্ল্যাশ টিডি। আচ্ছা, আমাদের 1 নাম্বার সেলের 2 নাম্বার সেলের কাজ শেষ। 2 নাম্বার সেলের কাজ শেষ হওয়ার পরে আমাদের রো শেষ করতে হবে, কারণ আমরা অলরেডি তোমার এ দেখিয়েছি, আবার বিটাও দেখিয়েছি। তাহলে এ বি যেহেতু দেখানো শেষ, আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে সেলের কাজটা শেষ করে দিতে হবে। তো সেলের কাজটা শেষ করে দেওয়া মানে হচ্ছে, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমাদের সেলের কাজটা যখন শেষ করব তখন অবশ্যই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের সেলটা যেটা আমি শেষ করেছি আমাদের টিআর ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমাদের টিআরটা ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ টেবল রো শুরু করেছিলাম, সেই টেবল রোটা এখানে ক্লোজ করে দিতে হবে। লেখার নিয়মটা খুবই সিম্পল, স্টেপ বাই স্টেপ মনে রাখুন। তাহলে আমরা ঠিক যখন এই রো বরাবর আসলাম, আসার পরে আমাদের এখানে শুরু করেছিলাম টেবল রো, আর এখানে শেষ করলাম টেবল রো ক্লোজ। তাহলে আমি এখন লাস্টে এখানে ক্লোজ করে দেবো টেবল রো স্ল্যাশ টিআর। ওকে, আমাদের 1 নম্বরের কাজ শেষ। এখন আমাদের সেকেন্ড রো শুরু করতে হবে। সেকেন্ড রোর জন্য আবার এখানে আসলাম, আসার পরে আমাদের এখানে আবার টিআর দিয়ে সেকেন্ড রো স্টার্ট করতে হবে। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে ইন্টারপ্রেস করলাম, করে আমাদের সেকেন্ড রো এর কাজ করার জন্য আমি এখানে টিআর লিখলাম। সো টেবল রো সেকেন্ড রো এর জন্য। এরপরে হচ্ছে আমাদের দিতে হবে টেবল ডেটা টিডি। আমাদের সি যেটা আছে, সি হচ্ছে সেল নাম্বার 3 এর মধ্যে। এখানে দেখো সিটা আছে কার মধ্যে? সেল নাম্বার 3 এর মধ্যে। এই যে সেল নাম্বার 3, অর্থাৎ ঠিক এই জায়গাটায় আছে সি লেখাটা। তার মানে আমাদের 3 নাম্বার সেল দেখাইতে হবে। 3 নাম্বার সেলের জন্য আমাদের এখন শো করতে হবে টিডি টেবল ডেটা, তারপর লিখতে হবে সি লেখার পরে আমাদের টিডি ক্লোজ করতে হবে। তাহলে আমাদের সি এর কাজ শেষ। এর পরবর্তীতে আমাদের আবার লিখতে হবে টেবল ডেটা টিডি, তারপর লিখতে হবে ডি, দেন স্ল্যাশ টিডি। আমাদের 4 নাম্বার সেলের কাজ শেষ। আমাদের 4 নাম্বার সেলের ভিতরে আছে ডি লেখাটি। দেন আমাদের আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ। তাহলে আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ যেহেতু, আমাদের এখানে টিআর লিখে সেকেন্ড রোটা ক্লোজ করতে হবে। তখন আমরা লাস্টের দিকে আবার সেকেন্ড রো এর জন্য স্ল্যাশ টিআর লিখলাম, লিখে আমাদের সেকেন্ড রো ক্লোজ করে দিলাম। সো আমাদের 1 নাম্বার রো ক্লোজ করলাম, 2 নাম্বার রো ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের সম্পূর্ণ টেবলের ক্ষেত্রে আমাদের শেষ করতে হবে টেবল স্ল্যাশ টেবল লিখে শেষ করতে হবে। যেহেতু আমাদের টেবলের কাজ শেষ, সেটা আমাদের লাস্টের দিকে টেবল ট্যাগ ক্লোজ করে দিতে হবে। এবং আমাদের বডি ট্যাগ শুরু করেছিলাম উপরে আমাদের বডি ক্লোজ করে দিতে হবে। আমাদের বডি এর মধ্যেই টেবলটা দেখাবে। সো এই টেবলটা আছে কার মধ্যে? এই টেবলটা আছে মূলত বডি এর মধ্যে। এই জন্য আমাদের বডি ছিল ওপেনিং আর বডি ক্লোজিং করে দিলাম। এই বডির মধ্যে আমাদের টেবিলটাকে দেখাতে পারলাম আমরা। আমাদের বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে HTML-টা ক্লোজ করে দিলাম স্ল্যাশ HTML। আমাদের কাঙ্ক্ষিত যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমাদের লেখা শেষ। এখন আমরা এই ট্যাগটা রান করে ফেলবো। সো আমি এটাকে একটু জুম করে আবার দেখাচ্ছি। আমাদের টেবলের ক্ষেত্রে যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের টেবলটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ, আর বর্ডারটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। সেখানে বর্ডার যেটা আছে রেড কালার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর ওয়ানটা হচ্ছে তোমার টেবলের বর্ডারের যে বাউন্ডারি ওয়ালটা আছে, এই বাউন্ডারি ওয়ালের পিক্সেল, অর্থাৎ সেটা কতটুকু মোটা হবে বা চওড়া হবে বা পুরু হবে, সেটা আমি তোমার ওয়েব পেজে যেটা আছে সেটা দেখাচ্ছি। আর টিআরটা হচ্ছে আমাদের রো, এই টিআর ওপেনিং টিআর ক্লোজিং। 1 নম্বর এর ক্ষেত্রে সম্পূর্ণটা লিখে দিয়েছি 1 লাইনে, সেকেন্ড এর ক্ষেত্রে সম্পূর্ণ লিখে দিয়েছি 1 লাইনে। আর যেটা আছে টেবলটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, দেন বডি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ট্যাগগুলো লিখেছি, এই ট্যাগগুলো আমরা যখন সেভ করে কোনো একটা ওয়েব পেজে রান করব, তখন আমাদের টেবলের ক্ষেত্রে তোমার কোনো সেল স্পেস থাকবে না। সেল স্পেস তৈরি হবে, কারণ এখানে আমি
কোনো সেল স্পেসিং ট্যাগ ব্যবহার করি না। যদি আমি এখানে কোনো সেল স্পেসিং ট্যাগ ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের টেবিলের সেলের মধ্যে কোনো গ্যাপ থাকতো না। অর্থাৎ এখানে যে টেবিলটা আছে এই টেবিলের ভিতরে এই যে সেলটি আছে সেলের মধ্যে যে গ্যাপটি আছে সেই গ্যাপটা কিন্তু এখন তৈরি হবে। বাই ডিফল্ট সেখানে 1 পিক্সেল গ্যাপ তৈরি হয়। তো আমরা এই 1 পিক্সেল গ্যাপ তৈরি হবে, কিন্তু ওইটাকে আমাদের কমাইতে হবে। তার জন্য আমাদের এই লেখার মধ্যে সেল স্পেসিং 0 করতে হবে। আমি প্রথম সেল স্পেসিং 0 না করে এটাকে রান করে ফেলি। রান করে ফেলে দেখায়, দেখো কিভাবে কাজ করে। তোমাদের নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে আমি যাচ্ছি, রিসেন্ট ফাইলে যেগুলো কাজ হবে, অসুবিধা নাই। ওকে, না আমরা এখন যেটা করব, আমাদের টেবিল যেটি আছে রিসেন্ট ফাইলে, দেখো টেবিলটা চলে আসছে। অথবা তোমাদের ব্যাচ নাম্বার 6 এ যাচ্ছি আমি সরাসরি, সেখান থেকে দেখাতে পারবো। ব্যাচ নাম্বার 6, তারপরে হলো তোমার লেখা আছে টেবিল। দেখো নিচের দিকে চলে আসি, আমি একটু ছোট করে দিচ্ছি আইকন গুলা। এই যে আমাদের ঠিক ডান সাইডে দেখো লেখা আছে টেবিল। এই টেবিলটা হচ্ছে তোমার গুগল ক্রোমের যে আইকনটি আছে এটা আমি এখন ওপেন করে ফেলি। সেটা ওপেন করলে আমাদের ওয়েব পেজে একটা টেবিল শো করবে, এবং সেই টেবিলের ভিতরে তোমার সেল স্পেসিং এর ভিতরে কোন স্পেস আমি 0 করে নাই। তার জন্য আমাদের বাই ডিফল্ট 1 পিক্সেল স্পেস ধরে নিয়ে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের হেডার table.html উপরে লেখাটি আসছে, আর আমাদের ওয়েব পেজের মধ্যে টেবিলটা দেখাচ্ছে মাই ফার্স্ট টেবল ইন ওয়েব পেজ। এটাকে জুম করে দিচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের সেই টেবিল। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি যেভাবে লিখেছেন সেখানে তো টেবিলটা মনে হচ্ছে যে ঘর ঘর বা বক্সের মতো চলে আসছে। হ্যাঁ, আমি এটাই বলেছিলাম যে প্রথমে ইনিশিয়াল কন্ডিশনের টেবিলের ভিতরে তোমার যে সেলটা তৈরি হয় সেই সেলের ভিতরে একটা গ্যাপ তোমার থাকবে। এই গ্যাপটাকে বলা হয় 1 পিক্সেল গ্যাপ। এখানে যে গ্যাপটা আছে, আমি যদি এটাকে তোমার সম্পূর্ণ আউট অফ জুম করে আমি যদি এটাকে স্ক্রিনশট দিয়ে দেখাই, স্ক্রিনশট দিলাম, নিয়ে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। আমার এখানে যে টেবিলটা তৈরি হয়েছে টেবিলটা আমি এখানে পেস্ট করে দিলাম। সরি, আচ্ছা এই টেবিলটা দেখো। এই টেবিলের ভিতরে আমাদের যে গ্যাপটি আছে তোমরা কি দেখতে পাচ্ছ? রেসপন্স করো। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা সেলের মধ্যে একটা গ্যাপ আছে না? একটু তোমরা মোবাইলের ক্যামেরা থেকে জুম করে নাও, মোবাইলের সরি ক্যামেরা না, স্ক্রিন থেকে। সো এই যে প্রত্যেকটা সেলের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে বলা হয় তোমার সেল স্পেস। তো সেল স্পেসটা আছে তোমার এখানে বাই ডিফল্ট 1 পিক্সেল শো করে, সেখানে 1 px বা 1 পিক্সেল। তো আমি যদি এখন সেল স্পেসিং 0 করে দিই তখন দেখবা যে এই সেলের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। অর্থাৎ সেখানে তোমার সেলের ডাইমেনশনটা সম্পূর্ণভাবে ঠিক বাম সাইডে যেটা আছে এইভাবে শো করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঠিক টেবিলটা এইভাবে শো করব। তখন আমাদের লিখতে হবে সেল স্পেসিং করে দিতে হবে 0 পিক্সেল, ডাবল কোটেশন 0। তাহলে আমি নোটপ্যাডে যাচ্ছি, আবার নোটপ্যাডে যে আমি এখন যেটা করব আমার ঠিক এই জায়গাটা লিখতে হবে কি সেল স্পেসিং 0, ডাবল কোটেশন 0 করে দিলাম। ওকে, তাহলে আমরা সেল স্পেসিং যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, করার পরে আমাদের টেবিলের ভিতরে কোনো সেলের গ্যাপ থাকবে না। এটাকে রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে এটাকে একটা পারফেক্ট টেবিল গুলো মনে হবে। সো এখন দেখো এটা একটা পারফেক্ট টেবিল গুলো মনে হচ্ছে। এখন তুমি চাচ্ছ যে সেলের ভিতরে ডাইমেনশনটা আরো বড় করতে হবে, অর্থাৎ সেলের উইথ বড় করব, হাইট বড় করব। হ্যাঁ, এটাও করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের সেলের উইথ হাইট বড় করতে হলে যেটা করতে হবে, অর্থাৎ এখানে যে তোমার সেলটা আছে এই সেলের তোমার চওড়া এবং সেলটা কতটুকু বড় তার জন্য আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেক্ষেত্রে তোমার সেলের উইথ এবং হাইটটা বাড়াতে হবে। তো উইথ হাইট বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা টেবিলের ভিতরে উইথ হাইট দেখি লিখে কাজ করে কিনা, WIDTH উইথ ইকুয়ালস টু দিলাম মনে করো 80 পিক্সেল, আর হাইট দিলাম মনে করো 100 পিক্সেল। হাইট দিলাম কত? 100 পিক্সেল। সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি এটাকে রিফ্রেশ দিই, আমার টেবিলের ডাইমেনশনটা চেক করে আসি। আমরা
আমরা সেলের উইথ হাইট বড় করে দেওয়ার পরে দেখি সেটা অনেক বড় একটা সেল তৈরি করছে। অর্থাৎ এই যে ডান সাইডে যেটা আছে, ডান সাইডের ABCD সবগুলো দেখো এখন বাই ডিফল্ট লেফটে শো করছে। এটাকে আমি আবার স্ক্রিনশট দিচ্ছি, দিয়ে আমার তোমার জার্নাল পেজে এখানে পোস্ট করে দিই, এখানে পেস্ট করে দিচ্ছি। এই আমি এখানে যে সেলটা তৈরি করছি এই সেলের উইথ হাইট কোনটা? উইথ হাইটটা হচ্ছে যে তোমার ঠিক এতটুকু হচ্ছে সেলের হচ্ছে তোমার উইথ। তাহলে আমরা উইথটা পাইলাম হচ্ছে টেবিলের ক্ষেত্রে এখানে তোমার 80 পিক্সেল, 80 পিক্সেল। আর হাইট যেটা আছে এটা হলো টেবিলের হাইট। তো হাইট দেওয়া আছে কত? এটা হলো হাইট। তো হাইট দেওয়া আছে তোমার হাইট ইজ ইকুয়ালস টু 100 পিক্সেল। অর্থাৎ এই হাইটের ডাইমেনশনটা বেড়ে গেছে। তো তুমি চাইলে ইচ্ছা মতো টেবিলটা তোমার চওড়াই বড় করতে পারো, অর্থাৎ প্রশস্তটা বড় হবে, আবার হাইটটাও ইচ্ছা করলে বড় করতে পারো। সেখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এভরি সিঙ্গেল সেল দ্য ডেটা কন্টেইনস বাই ডিফল্ট ইন লেফট পজিশন। বাই ডিফল্ট সে কোথায় আছে? লেফটে আছে। আমি এখন এই ডেটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট। সো আমরা যখন অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করব তখন কিন্তু আমাদের এই সেলের ভিতরে প্রত্যেকটা ডকুমেন্ট বা প্রত্যেকটা টেক্সট তোমার ঠিক সেন্টারে শো করবে। অর্থাৎ তখন আমাদের এটা শো করবে কোন দিকে? এটা শো করবে ঠিক এই জায়গাটা, অর্থাৎ এটা ঠিক সেন্টারে চলে আসবে। এটা ঠিক কোথায় আসবে? সেন্টারে আসবে। এটা এখানে আসবে, সিটা এখানে আসবে, বিটা ঠিক এখানে আসবে, আবার ডিটাও সেন্টারে চলে আসবে। তাহলে আমরা যখন সেলের ভিতরে একটা নির্দিষ্ট সেন্টারে কোনো ডকুমেন্ট বা ভ্যালু নিয়ে আসবো তখন আমাদের অবশ্যই ইউজ করতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট। সো অ্যালাইন অ্যাট্রিবিউটটা কিন্তু অবশ্যই তোমাকে ব্যবহারটা শিখতে হবে। অ্যালাইনের মানগুলো হচ্ছে তোমার লেফট, এটা হলো ডিফল্ট মান, এটা হলো কি মান? ডিফল্ট মান। অর্থাৎ বাই ডিফল্ট সে কই থাকবে? বাই ডিফল্ট সে লেফটে থাকবে। আর তোমার এমনিতেই সেটা থাকবে তোমার লেফটে যখন থাকবে, তো সেখান থেকে তোমার সেন্টারে নিয়ে আসতে হলে লিখতে হবে অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার অ্যাট্রিবিউটের মধ্যে। আবার যদি তুমি মনে করো স্যার এটাকে আমি লেফটে নিয়ে যাব, এখানে আমার বি শো করবে ঠিক সরি ডান সাইডে, রাইট সাইডে শো করবে, সেক্ষেত্রে আমাদের হবে অ্যালাইন ইকুয়ালস টু লিখতে হবে রাইট। সো এই অ্যালাইন, লেফট, রাইট এবং সেন্টার, এই তিনটা অ্যাট্রিবিউটের কাজটা আমাদের এখন দেখতে হবে কিভাবে এটা কাজ করাতে পারি। সো আমি যেটা করবো, আমি ABCD এটাকে আমি কোথায় নেব? এটাকে আমি নিব হচ্ছে অ্যালাইন করব, ALICN, অ্যালাইন ইকুয়ালস টু দিলাম হলো সেন্টার। তো দেখে নাও অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজটা কিভাবে কাজ করে। তো আমরা 1 নাম্বার রো যেটা আছে টিআর, 1 নাম্বার রো এর ভিতরে সবগুলো ভ্যালু দিব সেন্টারে। এ হবে সেন্টারে, বি হবে সেন্টারে। সিমিলারলি আমরা চাচ্ছি যে সেকেন্ড রো এর ক্ষেত্রে সবগুলো ভ্যালু হবে সেন্টারে। এটা আমি কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের প্রথম রো যেটা আছে টিআর, 1 নম্বর রো এর মধ্যে সবগুলা ভ্যালু হবে সেন্টারে, সেকেন্ড রো এর মধ্যে সবগুলা ভ্যালু হবে সেন্টারে। তো এখন তুমি এটাকে রান করে ফেলো, রান করলে দেখো যে তোমার ABCD সবগুলা ভ্যালু কোথায় আসছে? সেন্টারে আসছে। এখন তুমি চাইলেই তোমার প্রত্যেকটা সেলের ভিতরে তুমি কালার করতে পারো। তো কালার বলতে এখানে তুমি এর যে সেলটি আছে এই সেলের ব্যাকগ্রাউন্ড তুমি কালার করতে পারো। যেমন তুমি যদি বলো স্যার আমার এই সেলটা হবে ইয়েলো কালার, সেটাও করতে পারো। অর্থাৎ এই সেলের ভিতরে তোমার তখন লিখতে হবে TDBD কালার, TDBD কালার ইকুয়ালস টু ইয়েলো, অথবা ইয়েলোর কালার কোড দিতে পারো। ইয়েলোর কালার কোডটা হলো তোমার #FF ডাবল দিল। তখন আমি 1 নাম্বার সেলের ভিতরে, আমাদের 1 নাম্বার সেল ছিল এ, তাই না? তো আমি এর ভিতরে আমি সেলের ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করে দিলাম। তো সেভ করে দিই, সেভ করে এখন তুমি রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে দেখবা তোমার 1 নাম্বার সেলটা হবে ইয়েলো। এইভাবে প্রত্যেকটা সেলকে তুমি ইচ্ছা মতো কালার করতে পারো। তো আমি 4টা সেলে 4টা কালার করে দিলাম। আমি এই সেলের কালারটাকে তোমার করে দিলাম BD কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু, তুমি এটা দিলা হলো তোমার রেড কালার দাও। তারপরে এটা তুমি মনে করো সিমিলারলি এটা আমি কপি করে দিচ্ছি, কপি করে এখানে জাস্ট কালারের নামটা চেঞ্জ করে দাও। BD কালারটা এখানে দিলাম, এখানে দাও গ্রিন,
লিখো গ্রিন, গ্রিন চলে আসছে। তারপরে তুমি এখানে আরেকটা কালার দিয়ে দাও, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। 4টা বক্সের ভিতরে আমরা 4টা কালার দিয়ে দিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা টেবিলের সেলের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও পাল্টাতে পারি। এখন আমি ইয়েলোর বদলে লিখে দিলাম এখানে তোমার হচ্ছে ব্লু কালার। এখন তুমি সেভ করে দাও, সেভ করে রিফ্রেশ দাও। তো রিফ্রেশ দিলে দেখবা তোমার 4টা সেলের ভিতরে 4টা কালার চলে আসছে। তাহলে আমরা ইচ্ছা করলে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে কালার আমরা চেঞ্জ করতে পারি। ইভেন শুধু সেলের কালার না, আমরা চাইলে আমাদের প্রত্যেকটা ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। এখানে যে ABCD লেখাটা আছে, আমরা ABCDর যে তোমার কালার ফন্ট সেটাও চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ফন্টের উপরে প্রয়োগ করতে হবে যে আমাদের ফন্টের কালারটা কেমন হবে। তুমি যদি মনে করো স্যার এখানে আমার এর কালারটা হবে হোয়াইট কালার, অথবা বি হবে তোমার ব্লু কালার, অথবা সি হবে অন্য কোনো কালার, অর্থাৎ টেক্সটের কালার যখন তুমি চেঞ্জ করতে চাইবে তখন তোমাদের এটা করতে হবে, তখন তোমাকে ফন্ট ট্যাগ ইউজ করতে হবে। তো ফন্ট ট্যাগের ব্যবহারটা আমি শেখাইছিলাম গত লেকচারে। তো তোমরা গত লেকচারের ফন্ট ট্যাগটা শিখে আসলে খুব সহজে তুমি কিন্তু এর রংটা পাল্টাতে পারবা। তো সেক্ষেত্রে আমি লিখে দিলাম ফন্ট কালার, ইয়েলোয়ার ফন্ট কালার ইজ ইকুয়ালস টু, তুমি এটাকে মনে করো ইয়েলোর মধ্যে ব্ল্যাক করে তুমি অন্য কোনো কালার দিয়ে শো করবা, রাইট? সো ইয়েলোর মধ্যে তুমি এখানে চাচ্ছ ইয়েলোর ভিতরে কালারটা হবে ধরে নাও ভায়োলেট। আমি চাচ্ছি ভায়োলেট করে দিব, ইয়েলোর মধ্যে ভায়োলেট থাকবে, কোনটা? এই লেখাটা। সো আমরা দিলাম ফন্ট কালার ভায়োলেট, তারপরে এখানে আমরা ফন্ট ক্লোজ করে দিলাম স্ল্যাশ ফন্ট FONT ফন্ট। তো এগুলো মূলত হচ্ছে আমাদের টেবিল ট্যাগের বাইরের অংশ। হ্যাঁ, আমাদের টেবিল ট্যাগের মূল ট্যাগগুলো ছিল টেবিল, তারপর TR TH TD, তারপরে তোমার হচ্ছে বিডি কালার, এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট অ্যাট্রিবিউট। কিন্তু টেবিলের ট্যাগগুলো আমরা যেটা দেখেছিলাম সেই ট্যাগগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাআল্লাহ। আমি জাস্ট এখানে একটা ফন্ট কালার চেঞ্জ করে দিলাম আমাদের একটা সেলের মধ্যে। আমাদের প্রথম সেলের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা এখন ভায়োলেট শো করবে। এটা রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে দেখো যে তোমার এই লেখাটা আসছে ভায়োলেট। আমরা ইচ্ছা করলে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো এখন আমরা টেবিলের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখে আসছি। আমাদের টেবিলের ক্ষেত্রে আমাদের TH বা টেবিলের হেড বলতে আমরা কি বুঝি? টেবিলের হেড বলতে বোঝায় যে টেবিলের ঠিক উপরে বড় একটা সেল তৈরি করলে সেই সেলের ভিতরে তোমার যে অংশটা লেখা থাকবে সেটা হবে টেবিলের হেডার, বা টেবিলটাকে আসলে হাইলাইটস করা হয়। যেমন আমি যদি এখানে তোমার বিটাকে হাইলাইটস করি তখন বিটা তোমার আরো বড় হয়ে যাবে। যেমন আমি এখানে যদি তোমার বি এর কলামে যেটা আছে বা বি এর সেলে যেটা আছে ঠিক সেখানে আমি যদি তোমার TH লিখে দিই, এখানে আমি লিখে দিলাম TH টেবিল হেড। হ্যাঁ, আমি এখানে লিখলাম TH টেবিল হেড, তখন দেখবা যে তোমার বি যেটা আছে এই বিটা একটু কি হবে, এই বিটা তোমার বড় হয়ে যাবে, এটাকে আরো একটা হাইলাইটস হলো। সেভ করে দিই, সেভ করে তুমি এখন রিফ্রেশ দাও, রিফ্রেশ দিলে দেখবা তোমার বিটা একটু বড় হয়ে গেছে তুলনামূলক, দেখো একটু বোল্ড হয়ে গেছে। অর্থাৎ A থেকে B একটু অন্যরকম দেখতে, বা C আর D থেকে B একটু অন্যরকম দেখতে। অর্থাৎ তোমার এই বিটা কি হলো, বিটা হাইলাইটস হলো কার তুলনায়? অন্যদের তুলনায়। অর্থাৎ যখন কোনো সেলের মধ্যে কোনো লেখাটাকে আমরা হাইলাইটস করতে চাই সেক্ষেত্রে আমাদের TH ট্যাগ ব্যবহার করতে হয়। এবং একটা বিষয় মনে রাখবা, TH ট্যাগের বাই ডিফল্ট অ্যাট্রিবিউট সে সবসময় দেখায় সেন্টারে। এটা মনে রাখো যে TH এর বাই ডিফল্ট সে সেন্টারে শো করে। তো আমরা যখন এখান থেকে যখন আমরা কোন একটা টেবিল তৈরি করব তখন আমি কিন্তু খুব সহজেই তোমাদের এটা ব্যাখ্যা করতে পারবো কিভাবে আমরা টেবিলের মধ্যে তোমার বাই ডিফল্ট ভ্যালুগুলো শো করতে পারি। তো আমি এখানে ওয়েব পেজে যেটা শো করলাম, এই ওয়েব পেজের মধ্যে আমাদের কোন কোন ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেটা একটু আবার রিপিট করি তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়। সো আমার সাথে সাথে তোমরা একটু আমাকে রেসপন্স করো, সেটা হলো যে আমরা যে টেবিলটা তৈরি করছি এই টেবিলের ভিতরে আমরা কোন কোন ট্যাগ ব্যবহার করছি। ওকে,
মাহমুদুল বলো যে আমরা এই টেবিলের ভিতরে কোন কোন ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এখানে। স্যার টিডি ট্যাগ ব্যবহার করা হয়েছে স্যার, টিআর ট্যাগ ব্যবহার করা হয়েছে স্যার, টিএস ট্যাগ ব্যবহার করা হয়েছে স্যার, টিডি, টিআর আর টিএইচ। আর সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাগ টেবল, তাই না? এটা তো তোমাকে ব্যবহার করতেই হবে। টেবল ট্যাগ ব্যবহার না করলে কিন্তু টেবলটা শো করবে না। এখানে দেখো আমাদের প্রধান যে ট্যাগ ছিল সেটা কিন্তু টেবল। এই টেবলটা, এই টেবল তুমি যদি ব্যবহার না করো টেবলটা শো করবে না। আমি একটা এক্সাম্পল দিই, তুমি টেবলটা ব্যবহার করো নাই, এখানে টেবল তুমি দাও না, এখানে টেবল দাও নাই, এখানে তুমি টেবল দাও নাই, দেখো তোমার টেবলটা আসে কিনা। তুমি এখন সেভ করে এটাকে রিফ্রেশ দিয়ে রান করো, দেখবা টেবল থাকবে না। দেখো এখানে কোনো টেবল আছে? নো স্যার, কোনো টেবল কিন্তু নাই। কিন্তু আমি যখন আবার টেবলটা নিয়ে আসবো তখন কিন্তু আমার ওই টেবলটা সুন্দরভাবে চলে আসবে। এটা ছিল আমাদের টেবলের ট্যাগ নেই। এখন সেভ করে দাও, সেভ করে তুমি আবার রিফ্রেশ দাও, রিফ্রেশ দিয়ে দেখবা আবার সুন্দর করে টেবল হয়ে যাবে এটা। তাহলে আমাদের টেবলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাগ কোনটা বলো? টেবল, তাই না? টেবলটা আমাদের লিখতেই হবে, এটা হলো টেবলের অরিজিনাল ট্যাগ বা মূল ট্যাগ। এর বাইরে আমাদের যে সাহায্যকারী ট্যাগগুলি আছে সেক্ষেত্রে টেবল ডেটা টিডি, তারপরে তোমার টিআর মানে কি বলেছিলাম বলো তো? স্যার টেবল রো স্যার। টিআর মানে হচ্ছে টেবল রো। গুড। টিআর মানে হচ্ছে টেবল রো বা টেবলের সারি। আচ্ছা, আর বলো তো বলেছিলাম টিএইচ মানে কি? স্যার টেবল হেড। টেবল হেড, টেবল হেড। ওকে। আর তোমার টিডি মানে কি বলেছিলাম? এটা বলো হচ্ছে সিলভিয়া। হ্যাঁ বলো, টেবল বলো কি বলেছিলাম? টেবল ডাটা। টেবল ডেটা। আরেকটা বলেছিলাম সেটা হলো টেবলের সেল, টেবল সেল। এটা মিন করবে, দুটো একসাথে মিন করে। ওকে। আর এই টেবলের ক্ষেত্রে আমরা যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো ইউজ করেছিলাম সেই অ্যাট্রিবিউট গুলো কি কি? এটা অ্যাট্রিবিউট এই পাশে লিখে দিই। আচ্ছা হ্যাঁ বলো অ্যাট্রিবিউট গুলো বলো। স্যার বর্ডার, সেল স্পেসিং, বর্ডার, হোয়াইট, সেল স্পেসিং আর হাইট স্যার, এলএন, বিএলএন, হাইট, এইসিআই দিয়েছি হাইট, তারপরে হচ্ছে তোমার উইথ। আর আমি এই টেবিলের ভিতরে কিন্তু কোনো ভি অ্যালাইন দিই নাই, আমি শুধুমাত্র দিয়েছি অ্যালাইন। কি দিয়েছি? অ্যালাইন। আমি ভি অ্যালাইন দিব, অবশ্যই দিব যখন আমাদের সেলটা ভার্টিক্যালি ডাইমেনশন থাকবে। তাহলে এটা কোনো ভার্টিক্যাল ডাইমেনশন দেওয়া নাই, এটা কোনো তোমার একটা সিঙ্গেল সেলে দেখানো আছে। তো যখন আমরা একাধিক সেলে একসাথে মার্জ করব তখন আমি ভি অ্যালাইন ইউজ করব। ওকে, সো আমরা এখানে ইউজ করি অ্যালাইন, এ এল আই জি এন হবে। ওকে, এ এল আই জি এন। আর বলো কি ইউজ করেছি এখানে? একটা ইউজ করছি অ্যাট্রিবিউটের ভিতরে টেবল সেল প্যাডিং। সেল প্যাডিং ইউজ করা হয়েছে কি? মনে হয় ইউজ করিনি, দেখি। আমরা ইউজ করেছি হলো তোমার এই টেবিলের ভিতরে টেবল বর্ডার, অ্যালাইন আর বিডি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? এই যে বিডি কালার ইউজ করেছি। ওকে, আমরা ইউজ করেছি আর বিডি কালার। সো আমরা এই টেবিলের ভিতরে যেগুলো অ্যাট্রিবিউট ইউজ করেছি সেগুলো কিন্তু আমরা ব্যবহারটা অলরেডি সব শিখতে পারছি। আমরা আজকে যতটুকু শিখিয়েছি আমরা ইনশাল্লাহ এই বিষয় এই তোমার হচ্ছে টেবিলটা আবার বাসায় প্র্যাকটিস করব। আমি আগামী লেকচারে টেবিলের ভিতরে আরো অনেক বিষয় আছে যেগুলো তোমার সেল প্যাডিং বা হচ্ছে তোমার টেবিলের ক্ষেত্রে তোমার হচ্ছে রো স্প্যান, কল স্প্যান। আমি রো স্প্যান, কল স্প্যান সম্পর্কে ইনশাল্লাহ আগামী লেকচারে ডিটেইলস আলোচনা করবো। তো আজকে যতটুকু পড়িয়েছি এটা বাসায় একটু দেখো, প্র্যাকটিস করো, আর কম্পিউটারে লিখে টাইপ করে নিজে একটু রান করো। রান করলে দেখবো যে এটা খুব সুন্দরভাবে ওয়েব পেজে দেখাবে বা শো করবে। তো আজকের মতো ক্লাস শেষ করছি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন। হ্যাঁ বলো, আনন্দ বলো। স্যার ম্যাগাজিনের ওইটা ডেট কতদিন পর্যন্ত? আচ্ছা, ওইটা আমি জেনে তোমাকে জানাবো। জি আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু 30 জুন মনে হয় স্যার। ওয়ালাইকুম আসসালাম।